বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। এই গল্পটি হচ্ছে একটি ন্যাংরা টুনটুনি পাখির গল্প। সেই ন্যাংরা টুনটুনি পাখির সাথে তার একটি মেয়ে ছিল। তার মেয়েটি তার সাথে বসবাস করত। মা, আমাদের বাসা বাড়ি কোন জায়গায় বলো তো মা? আমরা এই ভাঙাচোরা ঘরের ভিতরে কেন থাকি মা? মানুষের তো কত ভালো ভালো ঘর আছে, তাহলে আমাদের কেন নাই মা? আমরা কি গরিব এতটাই যে আমাদের ভালো কোনো ঘর নেই? আমার দেখে ভালো লাগে না। দেখো মামুনি, আমি হচ্ছে গরিব মানুষ, ন্যাংরা মানুষ, আমার একটা পা নেই, তাহলে আমি কি করে এত সুন্দর সুন্দর ঘর বানাবো বলো দেখি মামুনি? ওই কাউয়াটা ভালো দেখে সে আমাকে কাজে রেখে দিয়েছে, নাহলে আমি না খেয়ে পেয়ে মারা যেতাম। অনেক কষ্টে খাবার জোগাড় করি, তাহলে তো ভালো ভালো খাবার আমি কোথা থেকে আনবো তোমার জন্য? ভালো ভালো বাজার আমি কোথা থেকে করবো? আর এবং কি ভালো ভালো আমি জিনিস কোথায় পাবো? কি বাড়ি ঘর আমি কোথায় বানাবো বলো দেখি? এই ভাঙাচোরা বাসায় আছে তাই তো বেশি মামুনি, তুমি আর রাগ করো না মামুনি। এসব কথা বলে টুনটুনি পাখি মন খারাপ করে সেখান থেকে সে তখন তার কাজে চলে যায়। দেখো টুনটুনি আপু, তুমি এত দেরি করে আসলে কি হবে বলো দেখি? তোমার তো এমনিতে একটা পা নেই, তাহলে তুমি দেরি করে আসলে কি হয় বলো দেখি? গরিব মালিক, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, দ্বিতীয়বার আর কখনো এরকম দেরি করবো না, কালকা থেকে একটু আগে আগে চলে আসবো, আপনি চিন্তা করবেন না। এসব কথা বলে টুনটুনি পাখি তখন তার কাজে লেগে যায়। সে তখন এক হাত দিয়ে তখন সব কাজ কাম করতে থাকে। সে ঘর বাড়ি ঝাড়ু দেয় এবং থালি বাসন মাজে, আর এদিকে তার রাত হয়ে যায়। সে এভাবে কাজ কাম করতেছিল, তার এভাবে দিনকাল কাটতেছিল। হঠাৎ করে একদিন, বলো মুকুল ভাই, তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছো বলো? আমার বাবা আমার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে আমি সবাইকে দেখাবো। তোমরা সবাই চোখটা বন্ধ করে নাও, সবাইকে দেখাচ্ছি। সবাই তখন চোখটা বন্ধ করে ফেলে। এদিকে মুকুল তখন তার পিছন থেকে সুন্দর একটি পুতুল বার করে ফেলে এবং কি সবাই তখন চেয়ে দেখতে পায় সুন্দর একটি পুতুল। তখন তারা বলতে থাকে, বাহ বাহ, কত সুন্দর পুতুলটা দেখা যাচ্ছে, এবং কি আমার বাসায় একটা এরকম পুতুল আছে, কিন্তু আমার পুতুলটা এতটা সুন্দর না যতটা সুন্দর তোমারটা। মুকুল ভাই, পুতুলের চোখটা কত সুন্দর, আমি কি একটা বার কি এই পুতুলটাকে ছুঁয়ে দেখতে পারি তোমার হাত থেকে নিয়ে? না না, তোমাদেরকে এটা ধরতে দেওয়া যাবে না। আব্বা বলেছে এটা নাকি অনেক দাম, এটা 600 টাকা দাম পুতুলটার। তাহলে যদি হাত দিয়ে যদি নষ্ট করে ফেলো তখন আমার কি হবে? আব্বু রাগারাগি করবে, দেওয়া যাবে না। মুকুল ভাই, আমার হাতে কোনো ময়লা নেই, কোনো কিচ্ছু হবে না, দাও না। না, আমার পুতুল আমি কাউকে দিব না। তোমাদের যদি এত ধরতে মন চায় তাহলে তোমার ন্যাংরা মাকে গিয়ে বলো, গরিব মাকে গিয়ে বলো যে তোমাকে একটা পুতুল কিনে দিতে, তারপর তুমি ছুঁয়ে দেখতে পারবে। যাও বলছে এখান থেকে। মুকুল ভাই চলো যাই, আমার বাসায় পুতুল আছে, এমনকি অনেক খেলনা আছে, চলো আমরা সবাই মিলে সেখানে গিয়ে খেলা করি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো যাই, আমার বাসায় ঘোড়ার গাড়ি আছে রিমোটওয়ালা, চলো যাই, আমরা সেগুলো দিয়ে খেলবো, চলো যাই, চালু করে যাই, চলো। তখন তারা চারজনই খেলার জন্য সেখান থেকে যেতে থাকে। টুনটুনি মেয়ে মন খারাপ করে সেখান থেকে যেতে থাকে। সে তখন খেলতে যায় না, কারণ তার তো কোনো কিছুই নেই। সে বাসায় চলে আসে মন খারাপ করে। কি হয়েছে নূপুর মামুনি, আজকে তুমি এত চলাচলা করে ঘুমাসতে হবে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এছাড়া কি করবো মা, আমাদের বন্ধুদের সবার কাছে খেলনা আছে, এমনকি তার কি সুন্দর সুন্দর পুতুল আছে তাদের কাছে। মুকুল ভাইয়ের কাছে অনেক সুন্দর একটা পুতুল আছে, আমাদের কাছে তো কোনো কিচ্ছু নেই। সবাই কি সুন্দরভাবে খেলতে আছে, আমি বাসায় চলে এসেছি মা। আমি তো সেখানে গিয়ে কি করবো? আমার তো খেলনা টেলনা কোনো কিছু নেই, তুমি তো আমাকে কিনে এনে দাও না মা। তাহলে আমি তাদের সাথে গিয়ে কি করবো বলো মা? আমি তো সেখানে যাইনি, চলে এসেছি সেখান থেকে। তুমি তো আমাকে কখনো একটা পুতুল কিনে এনে দাওনি মা, তাহলে আমি কি করবো বলো? এসব কথা বলে টুনটুনি মেয়ে সেখানে ঘুমে এসে যায়। এদিকে টুনটুনি পাখি তারপরের দিন একটি খেলনার দোকানে চলে গিয়ে সে তখন বলতে থাকে, কবুতর আঙ্কেল, এই পুতুলগুলো কত করে আমাকে বলেন দেখি, আমার একটা লাগবে, আমার মেয়ের জন্য কিনে নেবো। এই পুতুলগুলোর দাম হচ্ছে গিয়ে 300 টাকা করে। কি বললেন কবুতর ভাই? 300 টাকা তো অনেক দামি হয়ে যাচ্ছে। দেখো টুনটুনি আপু, এই খেলনাগুলোর দাম তো কমে আছে, কিছু কিছু খেলনার দাম আছে 1000 টাকার চাইতেও বেশি, তাহলে এগুলোর দাম তো অনেকটাই কম আছে, তাই না? খেলনাগুলো অনেক সস্তা। টুনটুনি পাখি শুনে তো অনেকটা অবাক হয়ে যায় এবং টুনটুনি পাখির কাছে ছিল 50 টাকা। সে তো পুতুল কিনতে পারে না। সে তখন সেখান থেকে চলে যায় আর বলতে থাকে, আমাদের সময়টাই অনেক ভালো ছিল, সেখানে তো 5 টাকা হলে কি সুন্দর খেলনা পেয়ে যেত। এখন তো 1000 টাকায় খেলনা পাওয়া যায়, কি একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীটা। এখনকার দিনগুলো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। 300 টাকা একটা খেলনা দাম তো কল্পনাও করতে পারছি না, এটাই বলে সস্তা। তাহলে কিভাবে আমরা চলাফেরা করবো? এসব কথা ভাবতে ভাবতে টুনটুনি পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। তখন একটা তার মাথায় বুদ্ধি চলে আসে, মাটি দিয়ে সুন্দরভাবে একটা পুতুল বানাবো। মাটি দিয়ে আমি পুতুল বানাবো, কিন্তু আমাকে ভালো মাটির ব্যবস্থা করতে হবে। যাই, ভালো মাটি নিয়ে আসি, কাজে লেগে পড়ি এখন গিয়ে।
কুমারের কাছ থেকে টুনটুনি পাখি কিছু মাটি চেয়ে নেয়, নিয়ে সে তখন সুন্দর একটা পুতুল বানিয়ে নেয়। মেয়ে পুতুল দেখতে অনেক সুন্দর হয়েছিল, সে তখন পুতুলটাকে রোদ্রে শুকাতে দেয়। রোদ্রে শুকানোর পর সুন্দর করে কালার করে তখন তার মেয়েকে পুতুলটা দেখায়। তার মেয়ে তো অনেকটা খুশি হয়ে যায়। সত্যি মা, এই পুতুলটাকে তুমি বানিয়েছো, দেখতে কি সুন্দর হয়েছে মা। মুকুল ভাইয়ের চাইতে পুতুলটার চাইতে অনেকটা সুন্দর আমার পুতুল, দেখতে কত সুন্দর লাগছে মা, অনেক সুন্দর হয়েছে পুতুলটা, আমি তো অনেক খুশি হয়েছি মা। নূপুর মামুনি, আমি তোমাকে কাঁদতে কখনো দেখতে পারবো না, তুমি কান্নাকাটি করবে দেখে এত সুন্দর করে তোমার জন্য একটা পুতুল বানিয়েছি মামুনি, তুমি এখন খুশি হয়েছো না? আমি অনেক খুশি হয়েছি মা। এখন গিয়ে আমার বন্ধু বান্ধবীকে সবাইকে দেখে আসি মা। তারা কালকে আমাকে বলেছিল, মুকুল ভাই বলেছিল তোমাদের কাছে এরকম পুতুল নেই, তাদেরকে গিয়ে আমি দেখে আসি মা, আমার পুতুলটা কত সুন্দর। তখন নূপুর চালাচলা করে উড়ে যায় তাদের বন্ধুদের কাছে, গিয়ে সেই পুতুলটাকে দেখে বলতে থাকে, আরে বন্ধু দেখো মুকুল ভাই, তোমাদের মতো আমারও সুন্দর একটা পুতুল আছে, আমার মা আমাকে বানিয়ে দিয়েছে আরো সুন্দর ভাবে, দেখো। আরে নুপুর ভাই, এত মুকুল ভাই এত পুতুলটা অনেক সুন্দর দেখছি, মুকুল ভাই পুতুলের সাথে অনেক সুন্দর এই পুতুলটা, কালকে তুমি আমাদের সাথে খেলতে আসবে না? পুতুলটা নিয়ে আমরা খেলা করবো। নূপুর তার পুতুলটা দেখিয়ে আমার কাছে দেখে একটু। নূপুর যখনই মুকুলের কাছে পুতুলটা দেয়, মুকুল তখনই পুতুলটাকে ভেঙে দেয়। বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে গিয়ে মাটির পুতুল। আমি তো সেটাই ভাবছিলাম যে ওর ফকির নেচুদা মা তাহলে এত সুন্দর পুতুল কিভাবে কিনে আনতে পারে এবং কি বানাতে পারে। মুকুল ভাই, তুমি আমার পুতুলটা ভেঙে দিলে কিসের জন্য? আমি মাকে গিয়ে আজকে এখনই বলবো তুমি আমার পুতুলটা ভেঙে দিয়েছো। তোমারটা আমি ইচ্ছে করে ভাঙিনি, দেখছিলাম ভাঙে কিনা। তোমারটা তো একদমই নরম মাটির পুতুল, এই কারণে ভেঙে গিয়েছে। মজবুত হলে তাহলে ভাঙতো না, বুঝতে পেরেছো? এসব কথা বলে সবাই তখন সেখান থেকে হাসতে হাসতে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি মেয়ে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এদিকে টুনটুনি মেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখতে পায় তার পুতুলটা একদমই ঠিক হয়ে গেছে। না, তুমি কি আরেকটা পুতুল বানিয়েছো নতুন করে? না তো মামনি, আমি তো নতুন করে কোনো পুতুল বানাইনি, এটা তো আগেরটাই। আমি তোমার জন্য খাবার দাবার পাকিয়ে রেখেছি, তুমি খাবার দাবার খেয়ে নিও, আমি কাজে যাচ্ছি। কেমন? আমি কাজে গেলাম। টুনটুনি তখন তো কাজে বের হয়ে যায়। এদিকে টুনটুনি মেয়ে শুকনা রুটি খাইতে চাইছিল না, সে তখন বলতে থাকে, আজকে যদি আমি মিষ্টি খেতে পেতাম তাহলে খুবই ভালো হতো আমার জন্য। শুকনো রুটি খেয়ে খেয়ে আমার মুখটা ছুলে গেছে, এখন আর শুকনো রুটি খেতে আমার মন চাইছে না। এসব কথা বলতেছিল, হঠাৎ করে তখন তার সামনে অনেকগুলো মিষ্টি চলে আসে। সে তো দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন বলতে থাকে, আরে এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো শুধু ভেবেছিলাম, মুখে বলেছিলাম, এখানে এত মিষ্টি কোথা থেকে চলে আসলো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। টুনটুনি পাখি যখন রাত্রেবেলা কাজের থেকে আসে তখন টুনটুনি মেয়ে তাকে সব কিছু খুলে বলে দেয় তার কাছে। না, কালকে রাত্রেবেলা মুকুল ভাই না আমার পুতুলটা ভেঙে ফেলেছিল। আমি সকালবেলা যখন ঘুমের থেকে উঠে দেখলাম তখন আমার পুতুলটা পুরাপুরি ঠিক আমার কাছে ছিল। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মামনি, তুমি আবার মন থেকে কিছু চাও দেখি। টুনটুনি মেয়ে তখন চোখ বন্ধ করে যখন একটা ঘরের কথা ভাবছিল তখনই হঠাৎ করে সুন্দর একটা ঘর তৈরি হয়ে যায় এবং কি তারা ঘরের ভিতরে ছিল। দেখো মা, চোখ বন্ধ করে যখন আমি ঘরের কথা ভাবছিলাম তখনই আমাদের একটা ঘর হয়ে গেল মা। আমার পুতুলটা তো জাদুর পুতুল মা, আমার পুতুলটা পেয়ে আমি অনেক খুশি মা। আমি যা ভাবছি তাই হয়ে যাচ্ছে। মামনি, আমাদের কপালটা তো খুলে গেছে মামনি, এখন আমাদের এখনো কষ্ট দুঃখ থাকবে না মামনি, এখন আমরা অনেক সুখে থাকতে পারবো। সেই দিনের পরে থেকে টুনটুনি পাখি আর কোথাও কাজে যায় না এবং কি গড়ি কালো তখন ভাবতে থাকে, এদিকে তারা আমাদের বাড়ি কাজে আসছে না কেন। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, নূপুরের পুতুলটা তো আমি নিজে হাতে ভেঙে ফেলেছিলাম, তারপরে কিভাবে জানি একলাই সেই পুতুলটা ভালো হয়ে গিয়েছে মা। সেই পুতুলটা তো এখন জাদুর পুতুল হয়ে গিয়েছে, তারা গরিব থেকে ধনী হয়ে গিয়েছে মা। কালু, তুমি চালু করে গিয়ে ওই পুতুলটাকে চুরি করে নিয়ে আসো, তারপরে আমরা এই জঙ্গলের সবচেয়ে ধনী পাখি হয়ে যাব, আমরা সবচেয়ে ধনী হয়ে যাব, কেউ আমাদের কোনো কিছু বলতে পারবে না। চালু করে যাও। কালো কাবা তখন রাত্রেবেলা টুনটুনি পাখির বাসায় গিয়ে সেই পুতুলটাকে সে তখন সেখান থেকে চুরি করে নিয়ে তার বাসায় চলে আসে। তারা তো অনেক কিছু চায় কিন্তু সেই পুতুলটা তাদেরকে কোনো কিছুই দেয় না। কালু, এই পুতুলটা তো আমাদের কোনো কথাই শুনছে না, এই পুতুলটা মাটির একটা পুতুল, এই পুতুলটাকে ফেলে দিয়ে আসো, কোনো কাজে লাগবে না এই পুতুলটা আমাদের। গড়ি তখন সেই পুতুলটাকে ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসে। এদিকে টুনটুনি নিয়ে সকালবেলা অনেক কান্নাকাটি করতে থাকে। মা, কে যেন আমার পুতুলটা চুরি করে নিয়ে গিয়েছে মা, এখন আমরা কি করবো মা? কি করবো? কোথায় যাবো মা? থাক মা, মানে তুমি আর কান্নাকাটি করো না, যে চুরি করে নিয়ে গিয়েছে তার তো ভালোই হবে তাই না? এখন আমাদের তো অনেক কিছু আছে, আমাদের আর চিন্তা করার দরকার নেই মা, মানে তুমি আর কান্নাকাটি করো না। তারা তখন এসব কথা বলতেছিল, সেখানে তখন সুন্দর একটি পরী চলে আসে টুনটুনি মেয়ের কাছে। না নূপুর, তুমি যেগুলা ভাবছো সেগুলো একদমই ভুল, ওইটা কোনো জাদুর পুতুল ছিল না, এইসব সবকিছু আমি করে দিয়েছি তোমাকে। সেদিন রাত্রে তুমি যখন কান্নাকাটি করছিলে, পুতুলটা ভেঙে গিয়েছিল, তখন আমি জাদু দিয়ে ঠিক করে দিয়েছিলাম এবং আমি সেটাকে এখানে রেখে দিয়েছিলাম। তুমি তো এখন সবকিছু জেনেই গেলে তাই না? তাহলে তুমি আর কান্নাকাটি করো না, কান্না বন্ধ করো তুমি এখন। ওরে আপু, তুমি তো অনেক ভালো, তাহলে তুমি আজকে থেকে আমার বন্ধু হবে।
আমি তোমার বন্ধু অবশ্যই হব না কিসের জন্য? বন্ধু তো আগে থেকে হয়ে আছে তাই না? না হলে তো তোমাকে আমি সহযোগিতা করতাম না তাই না? টুনটুনি পাখির মেয়ে এবং কি সেই পরীটা অনেক হাসাহাসি করে, অনেক সুন্দর মুহূর্ত তারা কাটায়, অনেক আনন্দ ফুর্তি করে তারা। বন্ধুরা এরই সাথে সাথে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা, আমার শুকনা খাবার খেয়ে খেয়ে মুখ তোমার ব্যথা হয়ে গেছে। মা, আজকে আমি শুকনা খাবার খাবো না, আমার অন্য কিছু পাঠিয়ে দাও, আমি অন্য কিছু খাবো, আজকে শুকনা খাবার খাবো না। না ভাইয়া, সত্যি কথা বলেছে, আমি শুকনা খাবার খাবো না। মা, আজকে অন্য কিছু বানাও না, আমরা অন্য কিছু খাই, এগুলো খাবো না। মা ঠিক আছে মা, মানে আমার কাছে 100 টাকা আছে, টাকাগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। তোমরা হাঁড়ি পাতিল গরম করো, পানি বসিয়ে আমি দোকান থেকে যে যা যা লাগে সবকিছু আমি নিয়ে আসছি, তোমাদেরকে আজকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। মা, আমি তোমার সাথে যাবো, তাহলে আমাকে নিয়ে চলো। টুনটুনি পাখির ছেলে এবং কি টুনটুনি পাখি উড়ে বাজারে যেতে থাকে। এদিকে নূপুর ঘরে বসে বসে হাঁড়ি পাতিল গরম করছিল পানি দিয়ে। এই গাজর রাখবেন, গাজর, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান। এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান। গাজরের দামও কম আছে, গাজর নিয়ে যান। টিয়া পাখি যখনই বাজারের দিকে যাচ্ছিল গাজর নিয়ে যখনই বাজারে যায় তখনই সব পাখিগুলো তাকে চেপে ধরে গাজর নেওয়ার জন্য। টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 10 কেজি গাজর দাও, তুমি অন্যদেরকে পরে দিয়ে দিও। গরিব, তুমি এটা কেমন কথা বলছো? প্রথমে আমি এসেছি, আগে আমি গাজর নেবো, পরে তুমি নিবে। আরে ভাই ও বোনেরা, তোমরা একটু ঝগড়া করো না। আরে গাজর তো বহুত আছে তাই না? সবাইকে এক এক করে আমি দিব, তোমরা একটু দেরি করো, আমি সবাইকে দিচ্ছি। গাজরের দোকানে এত ভিড় দেখে তখন টুনটুনির ছেলে বলতে থাকে, মা, সবাই শুধু খালি গাজরই কিনছে কেন? আরো তো অনেক রকম সবজি আছে, সেগুলো এগুলো তো কিনতে পারে, কিন্তু সবাই শুধু গাজর কিনছে কেন? আর বেশি বেশি করে দেখো বাবা, গাজরের হালুয়া অনেক মজা লাগে এবং কি খুবই ভালো একটা কার্যকারী জিনিস গাজরের হালুয়া, কিন্তু বাবা গাজরের অনেক দাম। আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, কারণ আমরা গাজর কিনতে পারবো না। আমাদেরকে অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। তুমি আপু, তুমি কি কিনে চালু করে বলো দেখে আমাকে। ভাই, আমাকে 1 কেজি চাউল দাও, 1 পোয়া ডাউল দাও, মুগের ডাল, এবং 1 পা তুমি মসুর ডাল দাও, 1 পা খেসারির ডাল দাও, আর তুমি 1 পা মরিচ দিয়ে দাও 250 গ্রাম, আর তুমি আমাকে একটু চিনি দিয়ে দিও এবং লবণ দিয়ে দিও 1 পাতা 1 কেজি। টুনটুনি পাখি অল্প অল্প করে সবকিছু বাজার টাজার করে নেয় এবং কি সেখানে তার কাছে অল্প কিছু টাকা বাঁচে, সেই টাকাগুলো দিয়ে তখন সে হালকা কিছু সবজিও কিনে নিয়ে যায়। টুনটুনি পাখি এবং কি তার ছেলে কেনাকাটা করে সেখান থেকে উড়ে যাচ্ছিল। তখন টুনটুনি ছেলে বলতে থাকে, মা, গাজরের হালুয়া তো প্রতিদিনই খেলে খাওয়া যায় তাই না? তাহলে আজকে কেন খেতে হবে? প্রতিদিন কেন খায় না? মা, আমার আজকে তো ভিড় করছে কেন? না বাবা, এরকম কিছু না, বছরের শেষের দিকে না, এই কারণে তারা সবাই হালুয়া খেতে চাচ্ছে, গাজরের হালুয়া। বছরের শুরুটা তারা গাজরের হালুয়া দিয়ে শুরু করতে চায়, মিষ্টি মুখ দিয়ে। এই কারণে তারা গাজরটা বেশি বেশি কেনার চেষ্টা করছে, তারা হালুয়া বানাবে, এই জন্য তারা কেনাকাটা করতে বেশি করে। টুনটুনি পাখি এসব কথা বলতে বলতে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে খিচুড়ি পাকিয়ে পোলাপানকে নিয়ে একসাথে খেয়ে তারা তখন সবাই মিলে ঘুম এসে থাকে। পরের দিন সকালবেলা টুনটুনির ছেলে মেয়ে দুজন তখন নদীর পাড়ে চলে যায়। আপু, কালকে তো বছরের প্রথম দিন, তাহলে সবাই তো গাজরের হালুয়া দিয়ে সবাই মিষ্টি মুখ করবে, আমরা খেতে পারবো না। আপু, আমার তো খেতে মন চাইছে তাই না? খোকা ভাই, আমরা গাজরের হালুয়া কিভাবে খাবো বলো তো ভাই? বছরের প্রথম দিন হলে কি হবে ভাইয়া? আমরা গরিব মানুষ, দেখো না আমাদের কাছে তো টাকা পয়সা নেই। মা কত কষ্ট করে কালকে খিচুড়ির টাকা জোগাড় করেছে, মা অনেক কষ্ট করে খিচুড়ির টাকা জোগাড় করে খিচুড়ি পাকিয়েছে। বলো ভাই, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো ভাই? আমরা হালুয়া খেতে পারবো না, হালুয়া বানাতে গেলে দুধ, চিনি আর অনেক কিছু লাগবে ভাইয়া, এত কিছু আমরা কোথায় পাবো ভাই? তারা দুই বোনে এসব কথা বলতেছিল, সেখানে তখন গরির ছেলে তখন মুকুল চলে আসে। খোকা আর নকুর, তোমার মা কালকে কি বানাবে? কালকে তো বছরের প্রথম দিন তাই না? আমার মা তো খুব সুন্দর ভাবে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। নকুল ভাই, আমার মা জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছে, আমার মা খড়ি আনতে গেছে, জঙ্গল থেকে বিকালবেলা ফিরে আসবে। কথায় এত পেছনের কি আছে? সোজাসুজি বললেই তো হয় যে আমার মা গাজরের হালুয়া বানাতে পারবে না, কারণ তোমরা তো অনেক গরিব, এত টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো গরিব, তোমরা তো টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো ফকির নেই তাই না? তোমরা ভালো মন্দ খেতে কোথায় পাবে? তোমরা তো কোনোদিন খেয়ে দেখতে পারবে না গাজরের হালুয়া কিরকম। গাজরের হালুয়া তোমরা খাওয়ার সাহস পাবেও না কোনোদিন, কারণ তোমাদের টাকা পয়সা নেই, তোমরা তো ফকির নেই তাই না? দূর যাই এখান থেকে, ওদের সাথে কিসের কথা? এসব কথা বলে মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়।
খোকা ভাই চলো আমরা এখান থেকে চলে যাই। এইদিকে মুকুল তো সারাক্ষণ এসব কথা বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। আপু তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি বাসায় পরে আসতেছি, আমি এখানে একটু ঘুরতে চাই, তুমি যাও। নুপুর তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে খোকা ভাবতে থাকে কিভাবে গাজরের হালুয়া বানানো যায়। সেখান থেকে উড়ে সে তখন টিয়া পাখির কাছে যায়, গাজরের দোকানে। টিয়া পাখি আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে কিছু গাজর দিতে পারবেন? তার বদলে আপনাকে আমি যে কোনো কাজ আমি করে দিতে রাজি আছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে গাজর দিতে পারি। তোমাকে আমার এই গাজরগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গাজরগুলো সুন্দর করে চুলে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি কিছু গাজর দিতে পারবো। খোকা তখন তার কাজে লেগে যায় এবং সে তখন গাজরগুলো সুন্দরভাবে চুলতে থাকে, চুলে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে থাকে। পানিগুলো তো অনেক ঠান্ডা ছিল, খোকার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে অনেক কষ্ট করে গাজরগুলো ধুয়ে এবং সে পরিষ্কার করে তখন টিয়া পাখিকে দিয়ে দেয়। বাবা এই নাও, এটি হচ্ছে তোমার গাজর, এগুলো সবই তোমার গাজর, তুমি অনেক সুন্দর কাজ করেছো বাবা। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাসায় গিয়ে তুমি আগুনের সামনে গিয়ে তোমার হাত দুটো সেক দিয়ে নাও, তাহলে খুবই ভালো লাগবে, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। টিয়া পাখি আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশেষ সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার গিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে আঙ্কেল, আমি এখন যাই। খোকা তখন গাজর নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকে, যেতে যেতে সে তখন ভাবতে থাকে তখন আমাকে দুধ আর চিনির ব্যবস্থা করতে হবে, ওখানে আমি যাই, যে দুধ বিক্রি করে তার কাছে যেয়ে দেখি। এসব কথা বলে খোকা তখন দুধওয়ালার কাছে সে তখন চলে যায়। ঠিক আছে, আমি তোমাকে দুধ তো দিয়ে দিব, কিন্তু আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি যে কোনো কাজ কাম করার জন্য রাজি, বলেন আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান বলেন। তখন সেই পাখিটি খোকাকে দিয়ে গোবর পরিষ্কার করায়, পুরা 2 ঘন্টা ভরা গোবর পরিষ্কার করিয়ে তখন সেই পাখিটি তাকে 2 লিটার দুধ দিয়ে দেয়। কিন্তু খোকা এদিকে কাজ করতে করতে সে তো অনেক হরান হয়ে গিয়েছিল। এখন শুধু চিনি হলে হবে, তাহলে কবুতর কাকার দোকানে গিয়ে সেখান থেকে কিছু চিনি নিয়ে নেই। কবুতর আঙ্কেল, আপনি আমাকে 1 কেজি চিনি দিবেন, আপনার আমি যে কোনো কাজ কাম করে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে যে কোনো কাজ কাম করাতে পারেন আমাকে দিয়ে। খোকা বাবা তাহলে ঠিক আছে, তুমি কাজ কাম করলে করতে পারো, কারণ আমার গোডাউনটা অনেক জঙ্গলে ভরে আছে, তুমি গোডাউনটা সুন্দরভাবে ঝাড়ু পোছা দিয়ে দাও, পরিষ্কার করে দাও, তাহলে তোমাকে আমি পুরো 2 কেজি চিনি দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না, 2 কেজি চিনি দিব পুরো তোমাকে আমি। খোকা যখন পুরো ঘরটা একলা একলা পরিষ্কার করতে থাকে, পরিষ্কার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। নপুর, তোমার বাইক কোথায় গেছে? তোমার বাইকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার তো একসাথে ছিল তাই না? তাহলে কোথায় গেল? না, সকালবেলা ভাই আর আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দুজন বসেছিলাম, গল্প করতেছিলাম, কিন্তু সেখানে কালো কামড় ছেলে চলে আসে, সে এসে অনেক রাগারাগি করতে থাকে, আমরা নাকি গরিব ফকির নেবে না। তখন ভাইয়া সেখান থেকে আসে না, সে বলে তুমি যাও, আমি পরে আসবো, কিন্তু ভাইয়া তো এখন আসলো না। আমি 2 বার করে চেক করে এসেছি, ভাইয়া সেখানে নেই, কোথায় গিয়েছে আমি জানি না। মা আমি চলে এসেছি। মা, ভাইয়া তোমার এরকম অবস্থা কেন? আর তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া, বলো দেখে আমাকে। মা এই নাও গাজরের হালুয়া বানাতে, মা গাজর লাগে আমি সবকিছু নিয়ে এসেছি। মা এই নাও, তুমি আমাকে গাজরের হালুয়া বানিয়ে দিবে, আমরা প্রথম বছরে আমরা গাজরের হালুয়া খাবো। মা আমি সবকিছু কাজ কাম করে নিজে হাতে কিনে নিয়ে এসেছি। মা এই নাও, এগুলো নাও। খোকা আসলে তো ময়লা দিয়ে ভরা ছিল, তার মা এইসব জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তার চোখে তখন পানি ঝরতে থাকে, তখন তার ছেলেকে সে তখন বুকে জড়িয়ে নেয়, সে তখন বলতে থাকে আমার ছেলে দেখে অনেক বড় হয়ে গেছে, সংসারের সবকিছু সে এখন বুঝতে পারে, আমার এখন আর কোনো চিন্তা নেই। কিছুদিন পর আমার ছেলে আমার সংসারে হাল ধরবে এবং আমি আরামে বসে বসে খেতে পারবো, আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি যেদিকে মতো সেদিকে দেখতে পারবো। এখন আমার খুশির সময়, আমি এখন মরে গেলেও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার ছেলেগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝতে পারে। আমার মেয়েটাকে দেখার মতো লোক আছে, এখন আমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা চলো এখন আমাদের গাজরগুলো ছুলে গাজরগুলো রেডি করে রাখতে হবে। মা গাজরের হালুয়া বানিয়ে রেডি করে রেখে আমরা কালকে সকালবেলা খাবো। মা তাহলে আমাদের খুবই ভালো লাগবে। মা চলো। খোকা ভাই তুমি রেডি হয়ে নাও, করে তুমি রেডি হও, আমি আর মা মিলে কাজ কাম করে দিচ্ছি। তুমি অনেক ভালো হয়ে গেছো ভাইয়া, তুমি যা কাজ কাম করতে হবে না তোমাকে, আমি আর মা মিলে সব কাজ কাম করছি। তুমি আর তার মেয়ে রাত বেড়ে গাজরের হালুয়া বানিয়ে তখন তারা অনেক কষ্ট করে রেখে দেয়, তখন তারা সকালবেলা সবাই মিলে তখন গাজরের হালুয়া খায়। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরিব তার শাশুড়ির সাথে সারাক্ষণ শুধু খেলে ঝগড়াঝাটি করতো।
গরিব বৌমা, দেখো তোমার জন্য আমি খাবার পাকিয়ে নিয়ে এসেছি। বৌমা, তুমি খাবারগুলো খেয়ে নাও, তাহলে খুব ভালো হবে। ওই শয়তান বুড়ি, তোর হাতের খাবার আমি খাবো না, আমার খাবার আমি নিজে পাকিয়ে খেতে পারবো, যা বলছে এখান থেকে। গরিব বৌমা, দেখো তোমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, চলার পরে খুব একটা যেও না তুমি, কারণ তোমার পেটে বাচ্চা আছে। দেখো গরিব, তুমি কিছুদিন পরে মা হবে, এই কারণে বলছো তুমি চলার পরে খুব একটা যেও না, তুমি একটু সাবধানে থেকো। আমি এই কারণে তোমার জন্য কিছু খাবার পাকিয়ে রেখেছি, তুমি খাবারগুলো খেয়ে নাও বৌমা। দেখ বুড়ি, আমার হাত ধরে নোলা হয়ে যায়নি কিংবা পঙ্গু হয়ে যায়নি যে তোর হাতের খাবার আমার খেতে হবে। আমি নিজে খাবার পাকিয়ে খেতে পারি, সর এখান থেকে বলছি, আমি ভালো ভালো কিছু খাবার পাকিয়ে খেয়ে নেবো। এসব কথা বলে গরিব তখন সেখান থেকে উড়ে চলে যায়। তার শাশুড়ির মনটা খারাপ হয়ে যায়। এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন সকালবেলা তার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। বান্ধবী, তুমি কোথায় গিয়েছিলে? বিয়ের পরে তোমাকে আর দেখতে পেলাম না, তুমি তো পুরোপুরি উধাও হয়ে গিয়েছিলে, তুমি আবার কোথা থেকে আসলে এখন? দেখো গরি, আমার স্বামী বিয়ের পরে আমাকে যে যেখানে থাকতো সেখানে নিয়ে গিয়েছে, কারণ সেখানে ভালো একটা চাকরি করে। এই কারণে আমার স্বামী আমাকেও তার সাথে নিয়ে গিয়েছে, আমি ওকে সেখানে থাকি তার সাথে। তাহলে দেখা কি করে হবে বলো? দেখ বান্ধবী, রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না, চল আমার বাসা চল বান্ধবী, চল। গরিব তখন তার বান্ধবীকে তার বাসায় নিয়ে চলে আসে। তার শাশুড়ি তাদের জন্য তখন নাস্তা চা নিয়ে আসে। ওই বুড়ি, চা নাস্তা দিয়েছে, সেখান থেকে যা বলছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন, যা বলছে এখান থেকে। তখন গরিব শাশুড়ি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করতে থাকে, গরি, এই বুড়িটা কে? দেখ বান্ধবী, আর কিছু বলিস না, এটা হচ্ছে আমার শাশুড়ি। আমি তো চাই এই শাশুড়ি মরে না, কিসের জন্য? ও তো মরে না, বুঝতে বিষ দিয়ে মারতে পারি না তাকে। আমি তাকে যদি বিষ দিয়ে মেরে ফেলি তাহলে তো আমার জেল হয়ে যাবে, তাই না? আর পিছু ছুটাতে পারছি না কোনো মতে, এটাকে পিছু ছুটাতে চাই। দেখ বান্ধবী, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোর শাশুড়ি তোর কাছে থাকবে না এবং কি তোর খুব ভালো হবে। দেখ বান্ধবী, আমরা যেখানে থাকি আমাদের জঙ্গলে অনেক ধনী একটা পাখি আছে, তার এখনো বিয়ে হয়নি, বুঝতে পেরেছিস? তাকে যে বিয়ে করিয়ে দিতে পারবে তাকে নাকি 2 লাখ টাকা দিবে, এবং কি যে বিয়ে করবে সে এমনিতে ধনী হয়ে যাবে, তাই না? তাহলে তোর আর আমার দুজনেরই ভালো হবে। আমাদের দুজনের ভালো হবে মানে তুই কি বুঝাতে চাইছিস? ভালো করে বল দেখি বান্ধবী। দেখ বান্ধবী, যে ব্যক্তি ওই বুড়ো পাখির বিয়ে করিয়ে দিতে পারবে তাকে 2 লাখ টাকা দেওয়া হবে। দেখ বান্ধবী, আমি আমার শাশুড়িকে যেমনি পারি তেমনি করে রাজি করিয়ে নিব, কিন্তু এর মধ্যে আমার একটা কথা আছে, আমাকে 2 লাখ টাকার ভিতরে 1.5 লাখ টাকা আমাকে দিতে হবে, আর 50,000 টাকা তুই নিতে পারবি। তুমি রাজি থাকিস তাহলে বল, তাহলে আমি এসব নিয়ে কাজ করব। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোর শর্তে রাজি আছি, কিন্তু এর মধ্যে কথা আছে, আমার সাথে তোর শাশুড়িকে দিয়ে পাঠাতে হবে আমাদের সেই জঙ্গলে। সেখানে আমি নিয়ে গিয়ে তারপরে যা কিছু করা লাগে সবকিছু আমি করবো, তারপরে তুই একসাথে রাজি করা তোর শাশুড়িকে, তাহলে হবে। গরিব তো অনেক খুশি হয়ে যায়। গরিব তার শাশুড়ির সাথে খুবই ভালো ব্যবহার করতে থাকে এবং কি মিথ্যা ভালোবাসার অভিনয় করতে থাকে তার শাশুড়ির সাথে। না, আপনার বারবার পানি আনতে যেতে হবে না, কারণ আমি 20 লিটারের এই ড্রামটা ভরে দিয়েছি পানি দিয়ে, এখন আপনি বারবার পানি আনতে হবে না কষ্ট করে। বৌমা, এসবে কি প্রয়োজন ছিল? এত দামি ড্রামটা এনে লাভ হয়েছে কি? আমি তো পানি এমনিতে নিয়ে আসি, তাই না? এই ড্রামটা আনতে তো অনেক টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ করার প্রয়োজন ছিল কি? না মা, বেশি দাম নেয়নি, মাত্র 400 টাকা নিয়েছে। 400 টাকা কি আপনার সাথে বড় হয়ে গেল নাকি? আপনার কত কষ্ট হয় আমি তো বুঝতে পারি, তাই না? গরিব এসব আচরণ দেখে তার শাশুড়ি মা তো অনেক খুশি হয়ে যায়। রান্না বান্না করে প্রথম তার মাকে খেতে দেয়, শাশুড়ি মাকে খেতে দেয়। শাশুড়ি মা তো এসব ব্যবহার দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। তার বৌমার প্রতি সে তো তখন বলতে থাকে, কালো বাবা, আজকে আমি অনেক খুশি, কারণ গরিব এখন থেকে আমরা ভালো হয়ে গেছে। ঘরের যেসব কাজ কাম করার দরকার সে সবগুলো কাজই করছে এবং কি আমারও খেয়াল রাখছে। আমার তো অনেক খুশি হচ্ছে, তোর বউ মনে ভালো হয়ে গেছে। মা, হয়তো আল্লাহ তাআলা ওকে হিদায়াত দান করেছে। মা দেখো, কেরা কখন ভালো হয়তো বলা যায় না, তাই না? ও তো প্রেগনেন্ট। মা, আজকে আমি অনেক খুশি হয়েছি, ও যে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। মা, আমাদের ঘরে আর কখনো অশান্তি হবে না। মা, কিছুদিনের ভিতরে গরিব তখন একটা ডিম পারে। তার শাশুড়ি তো ডিমের অনেক খেয়াল রাখতে শুরু করে দেয়। এইভাবেই কিছুদিন কেটে যায়। কালো তো একদিন কাজের খোঁজে বাইরে বেরিয়ে যায়। এদিকে গরিব বান্ধবী উড়ে তখন গরিব বাসায় চলে আসে। মা, এই দেখেন, এটা হচ্ছে আমার বান্ধবী, সেদিন যে এসেছিল, চিনতে পেরেছেন তাকে? চিনতে পেরেছি বৌমা, চিনবো না কেন? সেদিন যে এসেছিল সেই তো। তোমরা দুজনে কথা বলো, আমি ভিতরে চলে যাচ্ছি, তোমরা দুজনে কথা বলো। মা, তুমি এখান থেকে চলে যেও না, তোমাকে দরকার আছে। মা দেখো, তোমারকে আমাদের খুবই একটু দরকার। আমার বান্ধবীকে তুমি একটু সহযোগিতা করতে পারবে? আমার বান্ধবী তোমার কাছে সহযোগিতার জন্য এসেছে, তোমার একটু সহযোগিতা আমাদের খুবই দরকার। মা, বৌমা, আমি তোমার বান্ধবীকে সহযোগিতা অবশ্যই করবো, যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমি তার জন্য সহযোগিতা অবশ্যই করবো। বলো কি করতে হবে আমাকে, বলো। না দেখো, আমার বান্ধবী বিদেশ থাকে, তোমাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। সে চাইতেছে তোমাকে নিয়ে তার সাথে কিছুদিন তার বাসায় রাখতে। তুমি মা তার সাথে যাও, কিছুদিন সেখানে থাকো। তোমাকে এই উপকারটুকু করতে হবে, আমার বান্ধবী তোমাকে ছাড়া যেতে চাইছে না। মা,
দেখো গরিব বৌমা, তুমি এরকম কথা বলো না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। গরিব বৌমা, তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো? বলো প্লিজ মা, তুমি আমাদের সাথে চলো। কারণ দেখো মা, আমি হচ্ছে প্রেগনেন্ট, আমি কিছুদিনের ভিতরে ডিম পারবো মা। দেখো মা, আমি তো জানি না ডিম থেকে বাচ্চা বেরোলে কি করে লালন পালন করতে হয় না, কিভাবে পালতে হয়, আমি তো কোনো কিছু জানি না মা। প্লিজ মা, তুমি আমাকে সহযোগিতা করে চলো না মা। তুমি আমার সাথে কিছুদিন থাকবে, বেশি দিন না, পরে তুমি চলে এসো। চলো না মা, আমার সাথে চলো যাই। প্লিজ মা, তুমি রাজি হয়ে যাও। কারণ দেখো, আমার বান্ধবীর মা ছোটবেলায় মারা গিয়েছে, তার তো আপন বলতে কেউ নেই, তাই না? দেখো মা, তুমি যদি তার সাথে থাকো তার একটু ভালো লাগবে না বেশিটা। তুমি 1 সপ্তাহ থেকে তারপর তুমি চলে আসবে মা। যাও না মা, প্লিজ প্লিজ মা, তুমি শুধু 1 সপ্তাহ থাকবে আমার সাথে, পরে তুমি চলে এসো মা। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। চলো না মা, তুমি না বলো। মা দুনু জোরাজুরিতে পরে তার মা রাজি হয়ে যায়। ঠিক আছে বৌমা, আমার ছেলেকে বলে যাই, কালুকে বলে যাই। না মা, কথা বলার মতো সময় নেই মা, কালুকে আমি পরে বলে দিব। তোমরা তো প্লেন দিয়ে যাবে, তাই না? সময় নেই তোমাদের হাতে খুব একটা, তোমাদের চালাচল করে ওখানে যেতে হবে মা। না, বিকালবেলা কালু কাজে থেকে ফিরে আসলে কালুকে আমি বলে দিব, তোমরা চালু করে চলে যাও মা। গৌরী তখন তার শাশুড়িকে তখন আমেরিকা পাঠিয়ে দেয়। এদিকে কালু তো বিকালবেলা কাজে থেকে ফিরে আসলে তখন কালুর হাতে একটা চিঠি ধরিয়ে দেয়, গৌরীর নিজের লেখা মতো। কালু বাবা, দেখো ছোটবেলা থেকে আমার একটা বন্ধু ছিল, বিদেশে থাকতো, সে আমাকে অনেক পছন্দ করতো। সে এখন বুড়ো হয়ে গিয়েছে, আমার তো স্বামী নেই, তারও বউ নেই, দেশে আমাকে বিয়ে করতে চাইছে। এই কারণে আমি আমেরিকা চলে যাচ্ছি, তার সাথে সংসার করব। আমি তোমাদের কাছে আর ফিরে আসতে চাই না বাবা, তোমার কোনো কষ্ট যেন না হয়, এই কারণে আমি তোমাকে না জানি এখান থেকে চলে গেলাম, চিঠিতে লিখে গেলাম। বাবা তুমি ভালো থেকো। কালু দেখো, তোমার মাঝে এতটা খারাপ ছিল আমার জানা ছিল না। পুরা জঙ্গলে আমাদেরকে মানুষ ছিছি করবে, এখন আমরা কিভাবে বাইরে বের হবো বলো তো? তোমার মা আমাদের ইজ্জতটা মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল। এখন আমার ছোট বাচ্চা হলে বাচ্চাকে কত কথা শুনতে হবে। তার দাদি নতুন করে বিয়ে করে আর জায়গায় সংসার করছে বুড়ো বয়সে, তাহলে মানুষ কত খারাপ কথাই না বলবে, আমার সন্তানের কত কথাই না শুনতে হবে। শিখালো, আমি এগুলো কল্পনাও করতে পারছি না। তোমার মা এরকম কোনো কাজ কাম করতে পারে? কালু তো কথাগুলো শুনে সে তো অবাক হয়ে যায় এবং সে কি বলবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এদিকে গরিব বান্ধবীর একটা ফোনও আসে না। গরিব তো তখন চিন্তার ভিতরে পড়ে যায়। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমার বান্ধবী এখনো কিসের জন্য ফোন করলো না? 1.5 লাখ টাকা তো একলা হাতিয়ে নিবে না তো? তাহলে তো আমি 1 টাকাও পাবো না। আমি কার কাছে বলবো? কারো কাছে বলতেও পারবো না এবং কি নিতেও পারবো না টাকা। জানি না কি করছে, একলা এতগুলো টাকা একলা না খেয়ে নেয়, তাহলে তো আমি শেষ হয়ে যাবো। গরিব তো 1.5 লাখ টাকার জন্য তার ঠিক মতো ঘুম ছিল না, সে অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। তার বান্ধবীকে সে তখন ফোন করে, কল ধরেন এবং কি মেসেজ করে, একটা উত্তরও দেয় না মেসেজের। এদিকে তার ঘরের সুন্দর একটা ছেলে চলে আসে এবং কি আন্ডা থেকে ছেলে বের হয়। তার ছেলেটা অনেক শয়তান ছিল, বারবার ফোন দিয়ে খেলা করতো, ফোনে বারবার কল দিচ্ছিল কাকে যেন। হঠাৎ করে তখন তার বান্ধবীর কাছে ফোনে কল চলে যায়, তখন সেখান থেকে আওয়াজ চলে আসে, কথা চলে আসে। আমার এই ছোট ছেলেটা অনেক শয়তান হয়েছে, আলতু ফালতু সব জায়গায় ফোন দিয়ে বসে, দেখি কাকে আবার ফোন দিল। এই কণ্ঠটা তো পরিচিত মনে হচ্ছে, মনে হয় গরিব কোনো বান্ধবী হবে। দেখি তার সাথে কথা বলে দেখি, ছোট ছেলে ফোন দিয়েছে ওখানে। কি করা? কালু যখনই ফোনটা তার কানে ধরে সে পাশ থেকে তখনই কথা চলে আসে। গরিব বান্ধবী, তুমি এত আমাকে বিরক্ত করছো কেন? দেখো, সেই বুড়োটা বিদেশে ঘুরতে গিয়েছে, সে যখন এখানে চলে আসবে তখন তোমার শাশুড়িকে তার সাথে বিয়ে দিয়ে তোমার 1.5 লাখ টাকা আমি সেখানে পাঠিয়ে দিব। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, বুড়োটা ঘুরে আসুক, তারপরে তোমার 1.5 লাখ টাকা সেখানে পাঠিয়ে দেবো, চিন্তা করো না। এসব কথা শুনে কালু তো অনেক রেগে যায়। সে তখন লাঠি নিয়ে উড়ে চলে যায় গরির কাছে। গরির কাছে গিয়ে গরিকে ইচ্ছা মতো তখন পিটাতে থাকে, ধুলাই করতে থাকে। তখন সব পাখি এসে কালুকে থামিয়ে দেয়। তখন তারা জিজ্ঞাসা করতে থাকে, কালু ভাই কি হয়েছে? গরিকে সবার সামনে এভাবে এত পিটাচ্ছ কেন? কি হয়েছে? ভাই বন্ধুরা, তোমরা আজকে আমাকে বাধা দিও না, তোমরা আমাকে ছেড়ে দাও। ও গরিব আজকে মেরে ফেলাবো, ওকে মারতে হবে, তোমার হাড্ডি সবাই একখানে করে দেবো একবার আমি। আরে আমি কি করেছি সেটা তো বলবে, তাই না? এভাবে মারছো কেন আমাকে তুমি? কালু তখন সবকিছু বলে দেয়, সবার সামনে সবকিছু বলাতে সবাই তো অনেক রেগে যায় গরির উপরে। তখন কালু বলতে থাকে, বন্ধুরা চালু করে গরিকে বলো যেন ওর বান্ধবীর কাছ থেকে আমার মাকে যেন চালু করে নিয়ে আসে, না হলে ওকে আমি কেটে নদীতে টুকরো টুকরো করে ভাসিয়ে দিব। গরিতে এসব কথা শুনে সে তো অনেক ভয় পেয়ে যায়। তখন সে তার বান্ধবীর কাছে ফোন দিয়ে সবকিছু খুলে বলে দেয়। তখন তাকে চালু করে পাঠিয়ে দিতে বলে তার শাশুড়িকে। তখন তার শাশুড়িকে তার বান্ধবী তখন তাদের বাসায় পাঠিয়ে দেয়। প্লিজ মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি টাকার লোভে পড়ে এই কাজগুলো করেছি মা, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মা তুমি গরির সাথে আর একটা কথাও বলো না মা, ও অনেক খারাপ। মা তুমি এখান থেকে চলে যাও তোমার বাসায়। মা আমার তোমাদেরকে দরকার নেই, মা তুমি তোমার বাসায় চলে যাও। গরির একটা কথা তুমি শুনো না মা। দেখো গরিব বৌমা, তুমি অনেক বড় ভুল করেছো মা, এরকম ভুল আর দ্বিতীয়বার করো না মা। দেখো আমার পরিবারকে আমি নষ্ট হতে দেখতে পারবো না মা, এই কারণে আমি তোমাকে মাফ করে দিচ্ছি মা। তুমি দ্বিতীয়বার এরকম কাজ আর করো না, কিন্তু কখনো ভুল করো না মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, তুমি আমাকে মাফ করে দিয়েছো। আমি এখন থেকে কখনোই ভুল করবো না মা, আমি এখন ভালো হওয়ার চেষ্টা করবো। আমি তোমার সবসময় খেয়াল রাখার চেষ্টা করবো মা, আমি এরকম ভুল আর কখনোই করবো না মা, আমি তোমার খুবই যত্ন করবো।
সেই দিনের পরে থেকে গৌরী ভালো হয়ে যায়। গৌরী তখন তার শাশুড়ি অনেক সেবা যত্ন করতে থাকে। এসব জিনিস দেখে কালু অনেক খুশি হয়ে যায়। তখন তার প্রতি সব রাগ দূর হয়ে যায়। তখন তারা সবাই একসাথে হাসি খুশি ভাবে থাকতে শুরু করে দেয়। ফ্যামিলিতে আবার খুশিতে ভরে যায় পুরো ফ্যামিলিটা। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।